সর্বপ্রথম সংস্কার দরকার এবং এটা শুরু করতে হবে উপদেষ্টা পরিষদের পরিবর্তনের মাধ্যমে। যাদের মেরুদণ্ড আছে, যারা কর্মঠ, যারা সাহসী, যারা রিস্ক নিতে পারে, যাদের বাংলাদেশে কোনো শুধুমাত্র এনজিওর প্রধান হিসাবে আপনি একজনকে উপদেষ্টা বানিয়ে দিবেন, আপনার দায় থাকতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার ক্লাস ফ্রেন্ড হতে পারে, আপনার কোম্পানির এমডি হতে পারে। এর জন্য আপনি তাকে একজন উপদেষ্টা গিফট করবেন, এটা তো গিফটের জায়গা না, এটা তো রাষ্ট্র পরিচালনা। আপনি জানেন যে ব্যাংকগুলোতে একবারে শূন্য। এই জাতীয় পার্টি, এই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ এই দোসররা বাংলাদেশকে একবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকে ব্যাংক, বিমা থেকে শুরু করে অর্থনীতি আজকে শূন্য, ফোকলা হয়ে গিয়েছে। যার কারণে এই যে ভঙ্গুর অর্থনীতিতে এখানে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। আসলে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে এসে যখন ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন শুরু করে, ওই দিনও কিন্তু আমাদের এক দফা দাবি ছিল খুনি হাসিনার পদত্যাগ এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা নির্বাচনের আমাদের দাবি ছিল। আমরা বিগত 17টি বছর যাবৎ গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন সমস্ত কিছু সহ্য করে আমরা যখন তাদের উপরে গুলি করলো এবং একবারে ধারাবাহিকভাবে গণহত্যা শুরু করলো, তখন কিন্তু আন্দোলনের রূপটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই কথা বলা যাবে না যে এই আন্দোলনের প্রধানতম সম্মুখ সমরে ছাত্র জনতা ছিল না, এবং শুধুমাত্র ছাত্ররা বলা যাবে না, কেন আমরা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই আমাদের সাধারণ জনতা, আমরা তাদেরকে প্রথম অবস্থায় সহযোগিতা করেছি পিছন থেকে, পরে কিন্তু আমরা ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি। এখন যে অবস্থা হচ্ছে যে আমাদের এই অর্জনটুকু অর্ধেক হাইজ্যাক হয়েছে। আমাদের 5 তারিখের পরে আমরা ভেবেছিলাম যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এর যারা এই আন্দোলনে যারা ছিলেন তাদের নেতৃত্বে একটা সরকার আসবে। কিন্তু আমরা দেখলাম যে ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ তিনি আওয়ামী রোশানলের শিকার ছিলেন। তিনি যদি 5 তারিখে গণ অভ্যুত্থান না হতো, 6 তারিখে তার 666 কোটি টাকা তাকে জরিমানা দেওয়া লাগতো, তাকে জেলখানা যেতে হতো। তিনি শেখ হাসিনার রোশানলে ছিলেন, তাকে মিথ্যা এবং হয়রানিমূলক ভাবে তাকে, প্রোপাগান্ডা মূলক ভাবে তাকে আহ কারাগারে নেওয়া হতো এবং তাকে সেই যে কোর্টে গিয়ে তাকে একবারে একজন আসামির মতো তাকে খাঁচার ভিতরে ঢুকে তারপর তাকে করেছে। অবশ্যই এটা নোবেল প্রাইজ শুধু নয়, আমি নোবেল লরিয়েট অনেক আছেন এখানে, আমার আগে রবি ভাই বলেছেন অনেক নোবেল লরিয়েটের কথা, আমি ওই বিতর্কে যাব না। তবে এটা সত্য যে ডক্টর ইউনূস আমাদের খুব বড় একটা গর্বের জায়গায়। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি ছিল বলেই কিন্তু আমরা বিশ্বে অনেক জায়গাতে বাংলাদেশকে আমরা খুব উঁচু স্থানে আমরা নিতে পেরেছি। এবং এই বর্তমানে ক্রান্তিকালে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি আমাদের এই দায়িত্বটুকু নিয়ে আমাদেরকে যথেষ্ট আমাদেরকে এই সংকটে ভূমিকা রেখেছেন। কিন্তু এটা বাস্তবতা যে তিনি এই দায়িত্ব নেওয়ার পরে যে টিমকে বেছে নিয়েছেন, আমার বক্তব্য হচ্ছে ওই জায়গাটায় তিনি তার টিমগুলোকে, যদি তিনি ছাত্রদের মধ্য থেকে যদি সবাইকে যদি উপদেষ্টা পরিষদে নিতেন, তাহলে একটা বিপ্লবী সরকার বা ছাত্র জনতার একটা সরকার হতো। কিন্তু যাদেরকে উপদেষ্টা নেওয়া হয়েছে তাদেরকে কোন কোটায় নেওয়া হয়েছে তা কিন্তু আজকে পর্যন্ত আমরাও জানতে পারি না। যে সমস্ত ব্যক্তিদেরকে নেওয়া হয়েছে, এরা বেছে বেছে বাংলাদেশ থেকে রাজনীতি এবং জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে যারা বিগত 17টি বছরে তথা 111-এর সময় যারা ভূমিকা রেখেছেন, তারেক রহমানের বিরুদ্ধে তার যে চরিত্র হননের চেষ্টা করেছেন, বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিলুপ্তির চেষ্টা করেছেন, তাদেরকে নেওয়া হয়েছে। একজন প্রোপাগান্ডার একজন হচ্ছে আলী ইমাম মজুমদার, যিনি হাসিনার একজন সরাসরি ভাবে তার যে দোসর হিসাবে পরিচিত এবং 111-এরও সে মাস্টার মাইন্ড ছিলেন। এরপরে আপনি আছেন হাসান আরিফ, হ্যাঁ, তারপরে হাসান আরিফ, ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং সুপ্রদীপ চাকমা, যিনি শেখ হাসিনার সময় একটা এই যে পার্বত্য পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। এরপরে আপনি এই যে হিন্দু এক ভদ্রলোক আছেন, যিনি যার বিরুদ্ধে রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এরকম অসংখ্য আছে। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের, আমি একজন চিকিৎসক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী নাকি তিনি নাকি ক্যান্সারের রোগী। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ক্যান্সারের রোগী হয়, তাহলে ওই মন্ত্রণালয় তো একবারে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছে। দেশের মানুষের অবস্থা তো যা হওয়ার তাই হবে।
আমরা যখন ভারতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, আমাদের বাংলাদেশ থেকে যেই রেমিটেন্স, যেই টাকা ভারত অর্জন করে, তার ভিতর অন্যতম খাত হচ্ছে চিকিৎসা খাত। আজকে আমাদের চিকিৎসা খাত এই 5 তারিখের পরে ঢেলে সাজানোর কথা ছিল। আমরা ভাবছিলাম যে বাংলাদেশের যেই চিকিৎসার যেই ব্যয় আমাদের ওই ভারতের চেয়ে কিন্তু অনেক বেশি, যার কারণে মানুষ ভারত ছুটে যায়। এখানে আন্তরিকতার প্রশ্নের সমস্যা আছে। এখানে ডাক্তারদেরকে, সচিবের যে সমস্ত নেতা ছিল তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, তাদেরকে অধ্যাপক বানানো হয়েছে। দেখা গেছে একটা ইসে সার্জারির কিছুই জানেন না, কিন্তু সে অধ্যাপক হয়ে বসে আছেন। এভাবে করে যে আমরা 5 তারিখের পরে আমাদের যে অর্জনটা সেটা সঠিক পথে এগিয়েছে বলে আমি মনে করি না। এখানেই আমি বারবার বলেছি, ওই দিনে প্রধান উপদেষ্টার যে দাওয়াতে সর্বশেষ জাতীয় ঐক্যের যে প্রোগ্রাম, সেখানে আমি বলেছি যে আমাদের সর্বপ্রথম সংস্কার দরকার এবং এটা শুরু করতে হবে উপদেষ্টা পরিষদের পরিবর্তনের মাধ্যমে। যাদের মেরুদণ্ড আছে, যারা কর্মঠ, যারা সাহসী, যারা রিস্ক নিতে পারে, যাদের বাংলাদেশে কোনো শুধুমাত্র এনজিওর প্রধান হিসাবে আপনি একজনকে উপদেষ্টা বানিয়ে দিবেন, আপনার দায় থাকতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার ক্লাস ফ্রেন্ড হতে পারে, আপনার কোম্পানির এমডি হতে পারে। এর জন্য আপনি তাকে একজন উপদেষ্টা গিফট করবেন, এটা তো গিফটের জায়গা না, এটা তো রাষ্ট্র পরিচালনা। যে সমস্ত ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনার ন্যূনতম ধারণা নাই, তারা আজকে উপদেষ্টাদের চেয়ারে বসে আছে। এই জন্য আমি মনে করি যে আমাদের সংবিধান সংশোধনের যেটা প্রশ্ন আছে, আপনারা যে উপদেশগুলো দিয়ে আসেন সেই উপদেশগুলো আমি জানি যে আমাদের এই উপদেশ কাজ এটা হবে না। যার কারণ হচ্ছে যে তাদের একটা নর্মস নিয়ে তারা কাজ করতেছে, তাদের একটা মিশন আছে, তারাও একটা মিশন নিয়ে এখানে কাজ করতেছে। শুধুমাত্র এখানে ছাত্রদের হাতে ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আজকে বাংলাদেশের এই যে সংবিধান সংশোধনের প্রশ্নে আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই আন্দোলনের একজন শরিক হিসেবে বলবো যে আপনারা যদি তাদের এখতিয়ার না থাকে সংবিধান সংশোধনের, তাহলে আপনারা প্রস্তাব করেছেন কেন? আপনারা তো প্রস্তাব করেছেন, আমিও প্রস্তাব করেছি, বাংলাদেশ লেবার পার্টিও প্রস্তাব করেছে। আমাদের প্রস্তাব করাই তো তাহলে ঠিক হয় না। এটা বাস্তবতা যে ডক্টর ইউনূসের সরকার এটা জনগণের সরকার নয়। এই সরকারকে জনগণ ভোট দিয়ে বানায় নাই। এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। এই সরকারের দ্বারা যে সংবিধান সংশোধন থেকে শুরু করে যত কিছু হচ্ছে সবই সংবিধান বিরোধী, এবং এটাকে যারা স্বীকৃতি দিবে তারাও হচ্ছে একটা নির্বাচিত সরকার। এজন্য আমিও মনে করি যে আমাদের সর্বাগ্রে আমি বারবার বলেছি যে আপনারা কি কি সংস্কার করবেন সুনির্দিষ্টভাবে জাতির সামনে উপস্থাপন করেন যে আমরা এই এই সংস্কার করতে চাই, এর জন্য আমাদের 6 মাস লাগবে, আমাদের 1 বছর লাগবে, বা আমাদের এতদিন লাগবে, আপনারা বলেন। কারণ এটা বাস্তবতা, আমরা এক জায়গাতে হেরে যাই যে 5 তারিখে যে অর্জনটা হয়েছে সম্মুখ ভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা সামনে ছিল। এজন্য আমরা সরাসরি ভাবে বলতে পারি না যেটা বিএনপি নেতৃত্বাধীন যে সমস্ত আন্দোলনরত দলগুলোর প্রধানতম অর্জন, এটা আমাদের বলা নাই। আবার এটাও বলা যাবে না যে আমাদের ম্যাক্সিমাম অর্জন নয়, কারণ আমরা তারেক রহমানের নির্দেশে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাকে মুক্ত করার জন্য, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা কিন্তু রাজপথে ছিলাম, আমরা পরিবার নিয়েছিলাম, আমরা সমস্ত শক্তি নিয়েছিলাম। এর জন্য আমি মনে করি যে আমাদের এই সাংবিধানিক সংস্কারের নিয়ে প্রশ্ন না তুলে আমাদের এখন যেই প্রধান সংকট হচ্ছে ভারতের যেই আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার চেষ্টা করছি। এখানে অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা ভুল ত্রুটি নিয়ে এই মুহূর্তে কথা না বলে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। যেমন সহযোগিতা আমরা 8 তারিখে করেছি, তাদেরকে বঙ্গভবনে গিয়ে শপথ অনুষ্ঠানে আমরা স্বীকৃতি দিয়েছি এবং আমরা এই সরকারের পাশে আছি। সরকারের সহযোগিতা সরকারের দরকার আছে কিনা, মানে সরকার কি বলছে, সরকারের দরকার আছে নাকি? সরকার তো অবশ্যই আমাদের সহযোগিতার দরকার আছে, বিধায় তো আমাদেরকে ডাকছেন এবং আমরা আমাদের কথা বলেছি। দেখুন ডক্টর মোশাররফ স্যার কিন্তু বলেছেন যে, তিনি বলেছেন যে আমাদের যেই সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলোতে কতদিন সময় লাগবে বা এই সংস্কারগুলো দ্রুত সেরে একটা নির্বাচনের ব্যবস্থার কথা কিন্তু ওই দিনে হচ্ছে তিনি বলেছেন। তো এটা হচ্ছে বাস্তবতা যে এই সরকার তো তার নামের ভিতরেই তার পরিচয় রয়েছে অন্তর্বর্তীকালীন। এই অন্তর্বর্তীকালীনের সময়টা নিয়ে আমাদের ভিতরে সমস্যা আছে যে এটা কি 3 মাসের কথা আছে নাকি 6 মাসের কথা আছে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু এটা তো বাস্তবতা যে এই সরকারের বড় অর্জন হচ্ছে যে একটা জঙ্গিবাদী ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে। এই সরকারের বড় অর্জন হচ্ছে তারা অসংখ্য কমিশন করেছে, যেই কমিশনগুলো কাজ শুরু করেছে। এই সরকারের আপনি জানেন যে ব্যাংকগুলোতে একবারে শূন্য। এই জাতীয় পার্টি
এই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ এই দোসররা বাংলাদেশকে একবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। আজকে ব্যাংক বিমা থেকে শুরু করে অর্থনীতি আজকে শূন্য ফোকলা হয়ে গিয়েছে। যার কারণে এই যে ভঙ্গুর অর্থনীতিতে এখানে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে প্রশ্নবিদ্ধ হতে হবে। কারণ হচ্ছে এই সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে তারা নতুন করে টাকা ছাপাবে না, এবং যেই ব্যাংকের গভর্নর তিনি কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশ ব্যাংকে গিয়ে অনুরোধ করেছিলেন যে যেন নতুন করে টাকা ছাপানো না হয়, এবং বাধ্য হয়েছেন তিনি। ব্যাংকে টাকা নেই। কালকে একটা আমি রিপোর্ট দেখেছি যে ব্যাংকে বিভিন্ন কোম্পানির তার যেই কি বলে ব্যালেন্স শিটে টাকা আছে, ব্যাংকের অ্যাকাউন্টেও হিসাবেও টাকা আছে, কিন্তু ক্যাশ টাকা নাই। এখন এই টাকাটা আপনি কিভাবে তারল্য সংকটকে মোকাবেলা করবেন, যার কারণে তারা কিছু টাকা ছাপতে বাধ্য হয়েছে। এবং বাংলাদেশে এখন যেইভাবে আমরা হাসিনার সময় আমরা 800 টাকা করে গরুর মাংস খেয়েছি, এখন 600 টাকা করে ম্যাক্সিমাম দোকানে ঢাকা শহরে 600 টাকা করে গরুর মাংস আমরা পাচ্ছি। এটা কি সুফল নয়? আমি তো মনে করি যে আজকে বাংলাদেশে কিছু তো সংকট থাকবে, এবং এটা গণতান্ত্রিক সরকার আমি মনে করি যেটা নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশকে আরো সুন্দর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।